শুভেচ্ছা নেবেন। অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে বর্তমানে বাংলাদেশে যে একটা অনিশ্চিত অবস্থা বিরাজ করছে, বিশেষ করে নির্বাচন হবে কি হবে না, তারেক রহমান আসার পরে দেশের সিনারিও অন্তত দৃশ্য তো অনেকখানি বদলে গেছে। সব মিলিয়ে সেনাবাহিনীর ভূমিকাটা এই মুহূর্তে কি, তো সেটা নিয়ে কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি, তো সেটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি একটু ডক্টর ইউনূসের ম্যাজিক নিয়ে কথা বলতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনূস যখন গত বছরের 5ই অগস্ট এই রেজিম চেঞ্জের পরে 8ই অগস্ট যখন ক্ষমতা নিল, তখন তার যারা সমর্থক ছিল তারা মানে উঠতে বসতে ইউনূস ম্যাজিকের কথা বলতো আর কি, এবং সবাই বলতো ভাই লোকটার একটু থামান, সে মানে এত ফেরেস্তা লেভেলের এবং বাংলাদেশের জন্য একটা অসাধারণ মানুষ। মানে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এবার আমরা বেস্ট পার্সনকে নিয়ে আসছি, সে আবার শান্তিতে নোবেল পাইছে, এবং শান্তিতে নোবেল পাইলে কি হয় এটা এখন পৃথিবীতে খুব আলোচনা হচ্ছে। মানে যদি দেখেন যে কোনো দেশে কাউকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে, তাহলে বুঝবেন যে ওই দেশের খবর হয়ে গেছে। এবং 3 শান্তি বা কাকির কথা বলা হচ্ছে, একটা হলো যে মিয়ানমারের অং সান সুচি, তারপরে আমাদের ডক্টর ইউনূস, আবার ভেনিজুয়েলার মাচাদো। এই 3 শান্তি লরিয়েট, নোবেল লরিয়েট, এরা তাদের দেশের একদম সর্বনাশ করা হচ্ছে আর কি। তো অং সান সুচি আলটিমেটলি ধরা গেছে, এখন জেলে আছে। মাচাদো খুব একটা জনসমর্থন পাচ্ছে বলে মনে হচ্ছে না, যে কারণে ট্রাম্পও তাকে নিয়ে খুব একটা আশাবাদী না। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের যা পাইন মারার, এটা মাইরা ফেলছে। এই যে আজকে পেপারে দেখলাম যে বাংলাদেশের যে বার্ষিক উন্নয়ন বাজেট, সেটা তিনি আবার 30,000 কোটি টাকা কমাইছে। এবং এই বাজেটটা কোথায় কোথায় কমাইছে? স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা, এই যে স্বাস্থ্য শিক্ষা, পরিবার কল্যাণ, স্বাস্থ্য সেবা, এবং এইখানে 70% বেশি বাজেট, 70% বেশি বাজেট কাট করছে। এবং সামাজিক সুরক্ষা, যেটা শেখ হাসিনা চালু করেছিলেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনেক রকমের মানুষের ভাতা। এবং আমি খুব অবাক হলাম যে মুক্তিযোদ্ধা ভাতা তো ছিলই, সিনিয়র নাগরিকদের জন্য রাষ্ট্র একটা ভাতা দিত আর কি। এরকম এই ভাতাগুলোর পেছনে একটা গল্প আছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ এক সময় বাকশাল কায়েম করেছিল, এবং বাকশাল অর্থনীতিতেই তারা বিশ্বাস করত। কিন্তু 1992 সালের 19শে মার্চ তারা মুক্তবাজার অর্থনীতিটাকে অ্যাডপ্ট করে তাদের দলীয় অর্থনৈতিক কর্মসূচি হিসেবে। তো মুক্তবাজার অর্থনীতি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মসূচি হিসেবে অ্যাকসেপ্ট করার আগে শেখ হাসিনার একটা কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্য দিয়ে কি আমার যে সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র শ্রেণী, তাদের প্রোটেকশনটা কিভাবে সরকার দেবে, রাষ্ট্র দেবে, এটা একটা কনসার্ন তার ছিল। এবং এইটার জন্য তিনি আমেরিকায় গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদদের সাথে ডে লং মিটিং করেছেন। বাঙালি অর্থনীতিবিদ ছিল, আবার অন্য দেশের অর্থনীতিবিদ ছিল। তার একটাই কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ কিভাবে সুরক্ষা করা যায়। এবং সেখান থেকেই তিনি বেসিক্যালি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা তিনি পেয়েছিলেন। এবং তার এই যে বিশেষ করে যে 2009 থেকে যে 3 টার্মে তিনি ক্ষমতায় থাকলেন, 96 থেকে 2001-এও আমরা দেখেছি, এই সময় কিন্তু ব্যাপকভাবে সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছিল এবং এত ভাতা দেওয়া হয়েছিল। এবং সেই ভাতাগুলো এখন ডক্টর ইউনূসের টার্গেটে পড়েছে। এই যে বাচ্চাদের স্কুলে ফিডিং হয়, স্কুলে খাবার দেয়, সেই স্কুল ফিডিংটার বাজেট 50% কমায় দিছে। ক্যান ইউ ইমাজিন? শেখ হাসিনা একটা মানে আমি যে অস্ট্রেলিয়াতে কথা বলছি, আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, কানাডা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। আমাদের এখানে একটা পর্যায় পর্যন্ত সরকারি শিক্ষা ব্যবস্থায় কোনো পয়সা দেওয়া লাগে না, আমাদের স্বাস্থ্য সেবার জন্য আমাদের কোনো পয়সা দেওয়া লাগে না, আমরা ওষুধ কিনি, এটা একটা সাবসিডাইজড রেটে কিনি। আবার যখন সিনিয়র হয়ে যাই আমরা 67 এজ বা প্লাস, বা যারা এই সরকারি সহায়তায় চলে, টোলে চলে, তাদের ব্যাপক সামাজিক সুরক্ষা থাকে। তো এই কনসেপ্টটাই কিন্তু বাংলাদেশে চালু হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূস তিনি
আসলে তিনি তো বাংলাদেশের যে আয়, সরকারের যে আয়, যে রাজস্ব আয়, এই আয়গুলো তো তার একদম কমে গেছে। সুতরাং তিনি এখন জনগণের উপরে ট্যাক্স বাড়াচ্ছেন, ডেভেলপমেন্ট বাজেট কাটছাট করছেন। তারপর তখন মনে হচ্ছিল যে হায় রে ইউনুস ম্যাজিক। যাই হোক, সেনাবাহিনীর কথা একটু ফিরে আসি। সেনাবাহিনীর মধ্যে এই মুহূর্তে একটা চাপা ক্ষোভ বিরাজমান। সেনাবাহিনী মানে তারা এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করার প্ল্যান করা হচ্ছে, এই নির্বাচনটা একটা বিতর্কিত নির্বাচন নিঃসন্দেহে যদি হয়। তো সেনাবাহিনী, অধিকাংশ সেনা কর্মকর্তা চাচ্ছে না যে এরকম একটা বিতর্কিত নির্বাচনে সেনাবাহিনী অংশ নিক, এবং সেনাবাহিনী এই বিতর্কের অংশ হয়ে মানে তারা ধিকৃত হবে। ডেফিনেটলি তাদের রোলটা নিয়েও তো সমালোচনা হবে। তো জেনারেলি তারা এটা চাচ্ছে না। তারা বিভিন্নভাবে এটা জেনারেল ওয়াকারকে জানিয়ে দিয়েছে। জেনারেল ওয়াকারের সমস্যা হলো যে তিনি মানে আপনি যা বলবেন তিনি সুন্দর করে শুনবেন, তিনি তার কথা বলবেন, আপনার কথা প্রশ্নের উত্তরে বা আপনার কনসার্নের তিনি উত্তর দেবেন, কিন্তু এগুলো শোনা বলার পরে তিনি কোনো কাজ করবেন না। মানে ব্যাপারটা এরকম যে শুনলাম, বললাম এবং শেষে বসে বসে আঙ্গুল চুষলাম। তিনি বসে বসে আঙ্গুল চষে এবং সেনাবাহিনীটাকে তিনি এমনভাবে বিতর্কিত করেছেন যে সেনাবাহিনীর যে একটা মান, সম্মান, মর্যাদা ছিল, সেটা আমার মনে হয় না যে সেনাবাহিনীর ইমেজ একদম মাটিতে মিশে গেছে। এর মধ্যে আবার সেনাবাহিনীর মধ্যে এই গোলাম আজমের পুত্র, এই ব্রিগেডিয়ার যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন, এই আজমি আবার সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন কুপ্রভাব খাটানোর চেষ্টা করছে। এই আজমি তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পক্ষে কাজ করছেন এবং তিনি পুলিশের প্যারালাল একটা ফোর্স তৈরি করার চেষ্টা করতেছেন। এটা এই বিভিন্ন একটা বিদেশি গোয়েন্দা সংস্থার সূত্রে এটা জানা গেছে, এবং আইএসআই তাকে চেয়েছিল যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা করতে। যা হোক, সেটা আলটিমেটলি পারেনি। তো আর্মিতে এই ব্রিগেডিয়ার আজমির একটা কুপ্রভাব কাজ করতেছে। এই আজমির ব্যাপারে আবার জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিতে পারে না। এটা শোনা যায় যে জেনারেল ওয়াকার নিজেই আজমির একটা মানে যখন আজমির সার্ভিসে ছিল তখন জেনারেল ওয়াকার তার ভাবশিষ্য ছিল। আর এই জেনারেল ওয়াকার আজমিকে আর্মির ফান্ড থেকে 5 কোটি টাকা গিফট করছে। সেই টাকা দিয়ে আবার আজমি একটা বাড়ি বানিয়েছে। আমি আপনাদের এই কথা আগেই বলেছি। তো সেই আর্মিতে একটা ক্ষোভ, এবং আর্মি আরো একটা বিষয়ে কথা বলছে যে তারা এই যে নির্বাচনকে সামনে রেখে একটা যৌথ অভিযান চালু করা হবে। তারা চাচ্ছে যে এই যৌথ অভিযান যদি করা হয় তাহলে এটা একদম দলমত নিরপেক্ষভাবে করতে হবে, সন্ত্রাসী ধরার জন্য, অস্ত্র উদ্ধারের জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি সরকার যাই করে একটাই তাদের উদ্দেশ্য হলো যে আওয়ামী লীগকে টার্গেট করতে। এই আওয়ামী লীগ নিধন ছাড়া তাদের আর এই যে এত এত থানা লুট হলো, এত অস্ত্র লুট হলো, এই অস্ত্রের কত শতাংশ এ পর্যন্ত উদ্ধার হয়েছে সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন। তো সেনাবাহিনীতে এই যৌথ অভিযান, নির্বাচনে তাদের কি ভূমিকা হবে সেটা নিয়েও তারা খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে নির্বাচনে তাদের কোনো হিডেন এজেন্ডার জন্য কাজে লাগানো হবে কিনা, হ্যাঁ, তারা কারো স্বার্থে ব্যবহৃত হবে কিনা, এটা নিয়েও কিন্তু তারা খুব আনসার্টেইন একটা সিচুয়েশনের মধ্যে আছে। আর্মিতে এমন যেটা হয়েছে যে আর্মিতে কেউ আর স্বতঃস্ফূর্তভাবে কাজ করে না। জাস্ট এই মিড লেভেল ব্রিগেডিয়ার, কর্নেল, এরা জাস্ট কাজ করে, কথা টথা বলে না, কে আবার কোথা থেকে কি শুনবে, কি বলবে, মানে এরকম একটা ভীতি কাজ করতেছে পুরো সেনাবাহিনীতে। সব মিলিয়ে এই মুহূর্তে ক্যান্টনমেন্ট গুলোতে একটা একটু দম বন্ধ করা অবস্থা বলা যায় আর কি। চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা এই আর বাইরে থাকতে চাচ্ছে না, এটা আপনারা জানেন। তারা ব্যারাকে ফিরে এসে তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে চাচ্ছে। কিন্তু এই সব কিছুর পথে প্রধান বাধা হলো জেনারেল ওয়াকার খান। জেনারেল ওয়াকার খান, তার একটা হিডেন এজেন্ডা আছে। তিনি আর্মিকে দিয়ে একটা পলিটিক্যাল উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, এবং যদি নির্বাচন হয় জেনারেল ওয়াকার খানের আর্মির ভূমিকা জামাতের পক্ষে হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা সংশয় আছে। এখন দেখা যাক যে নির্বাচন আদৌ হয় কিনা। প্রিয় দর্শক, গত বছরের আগস্ট মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, ঠিক আছে। তার মধ্যে
জনাব আসিফ নজরুল স্যার একজন আলোচিত মানুষ। ২৬ লক্ষ হায় আল্লাহ হায় খালেদ খ্যাত আসিফ নজরুল স্যার নিজের নাম গোপন রেখেছেন। এই অভিযোগ এখন সামনে এসছে। নাম এবং পরিচয় সংক্রান্ত গুরুতর আইনগত অসঙ্গতি, একটি প্রশ্নবিদ্ধ শপথ এবং পরবর্তী ঘটনা। অর্থাৎ আসিফ নজরুল স্যারের প্রকৃত নাম হচ্ছে নজরুল ইসলাম। তিনি শপথ নিয়েছেন আসিফ নজরুল নামে। এটি কতটুকু আইনসঙ্গত নাকি আইনের বরখেলাপ, তাঁর কি শপথ গ্রহণ বৈধ না অবৈধ, সেটা নিয়ে কিছু কথা এখন বলবো। ঠিক আছে, আমি সেটা পড়ে শোনাই, আপনারা ধীরে ধীরে শুনবেন, পরিষ্কার হয়ে যাবেন। তিনি যে অবৈধ কাজ করেছেন, বেআইনি কাজ করেছেন, আইনের মানুষ হয়ে, আইন উপদেষ্টা হয়ে, সেটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। উপদেষ্টা আসিফ নজরুলের শপথ গ্রহণ অবৈধ? আচ্ছা, কেন অবৈধ? নাম ও পরিচয় সংক্রান্ত গুরুতর আইনগত অসঙ্গতি, একটি প্রশ্নবিদ্ধ শপথ এবং পরবর্তী ঘটনা। ঠিক আছে, ব্যক্তিটির প্রকৃত এবং দীর্ঘ ব্যবহৃত নাম হচ্ছে নজরুল ইসলাম। এই নজরুল ইসলামই তার বাবা মা রেখেছেন। এই নজরুল ইসলাম নামেই তিনি পড়াশোনা করেছেন। তার সমস্ত সার্টিফিকেটে নজরুল ইসলাম নামটা রয়েছে। এই নামেই তার এসএসসি এইচএসসি সার্টিফিকেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স সার্টিফিকেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চাকরির রেকর্ডও একই নাম, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, সকল সরকারি এবং বেসরকারি নথি দীর্ঘদিন ধরে আসিফ নজরুল নাম না, নজরুল ইসলাম নামেই তিনি পরিচিত। ঠিক আছে, সব জায়গায় এই নামটি রয়েছে। এমন অবস্থায় একজন আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি নিজেই কিভাবে আইনের ব্যত্যয় ঘটালেন, সেই প্রশ্ন আজ জনমনে জোরালোভাবে উঠেছে। তার নাম, এটা কিন্তু এক ধরনের প্রতারণা, দেশবাসীর সাথে প্রতারণা। আপনার নাম এক, আপনি শপথ নিলেন, শপথ তো নিয়েই যাবে না, প্রশ্নই আসে না। আপনি অন্য সময় তো আসিফ নজরুল সাহেব তো অস্বীকার করতে পারেন যে আমি শপথ নিইনি, আমার নাম হচ্ছে নজরুল ইসলাম। আসিফ নজরুলকে আমি তো চিনি না, কাগজপত্র দেখেন, পেপার্স দেখালে উনি তো শপথ নেননি, উনি তো সমস্ত কিছু থেকে বেঁচে যাবেন। এটা তো জাতির সাথে এক ধরনের প্রতারণা। সেখানে শপথ গ্রহণের সময় তার নাম দেয়া, প্রকৃত নাম যেটি নজরুল ইসলাম নামে তিনি শপথ গ্রহণ করতে পারতেন। ঠিক আছে, এক, শপথ গ্রহণের নামের গুরুতর অসঙ্গতি। শপথ গ্রহণের নামের গুরুতর অসঙ্গতি। 2024 সালের 8 আগস্ট তিনি শপথ গ্রহণ করেন আসিফ নজরুল নামে। চিন্তা করেন, কিন্তু শপথ গ্রহণের ওই দিন পর্যন্ত তার সকল বৈধ সার্টিফিকেট ও সরকারি নথিতে নাম ছিল নজরুল ইসলাম। এটা কোনোদিন সম্ভব না। একজন ব্যক্তি তার বৈধ পরিচয়ের বাইরে অন্য নামে রাষ্ট্রীয় শপথ নিতে পারেন না। এটা আইনগতভাবে যদি কেউ পরিবর্তন করে, আগে করতেন, তাহলে তিনি আসিফ নজরুল নামে পরিচয় দিতে পারতেন, শপথ নিতে পারতেন। আচ্ছা, সুতরাং নজরুল ইসলাম কোনোভাবেই আসিফ নজরুল নামে শপথ নিতে পারেন না। এটি শপথের মৌলিক শর্ত লঙ্ঘনের শামিল এবং শপথের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। 2, শপথের ত্রুটি ঢাকতে পরবর্তী সময়ে নাম পরিবর্তন, শপথ গ্রহণ যে নিয়ম বহির্ভূত হয়েছে তা অনুধাবন করেই পরবর্তীতে 9 সেপ্টেম্বর, তার শপথটা যে ঠিক হয়নি এটা উনি উপলব্ধি করেছেন পরে, বা কেউ বলেছে তাকে। 9 সেপ্টেম্বর 2024 তারিখে কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমে তার নাম পরিবর্তন করে আসিফ নজরুল করা হয় বলে অভিযোগ রয়েছে। এটা কনফার্ম না, অভিযোগ রয়েছে, তবে এটা সার্টিফিকেটটা আছে। তিনি যে কুমিল্লা বোর্ডে নাম পরিবর্তন করেছেন সেই তথ্য সংযুক্ত করা হয়েছে। এটা সংযুক্ত করা হয়েছে, আমি দেখাতে পারবো না। প্রশ্ন হলো, শপথের আগে যেই নাম বৈধ ছিল না, শপথের পরে, এখানেও ঘাপলা আছে, শপথের পরে নাম বদলে কি সেই ত্রুটি বৈধ করা যায়? অর্থাৎ আমি বা আপনি একটা অন্য নামে শপথ নিয়ে ফেলছি, শপথ নেয়ার 2 মাস পরে আমি আবার নাম পরিবর্তন করে শপথ গ্রহণ করেছি যেই নামে, সেটা পরিবর্তন করলাম, এটা কি হয়? হয় না। ঠিক আছে, যায় না। চাকুরিরত ব্যক্তির নাম পরিবর্তন স্পষ্ট নিয়ম লঙ্ঘন। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সুস্পষ্ট নীতিমালা অনুযায়ী কোনো চাকুরিতে কর্মরত ব্যক্তির নাম ও বয়স সংশোধন করা যায় না। যখনই একটা নামে আপনি ফিক্সড হয়ে যাবেন, ওই নামে চাকরি করবেন, ওই নামে একটা কাজ করবেন, এরপরে নাম আর পরিবর্তন করা যায় না। তারপরও প্রভাব খাটিয়ে নাম পরিবর্তন করা হলে এটি একটি অনিয়ম নয়, এটি শুধু একটি অনিয়ম নয়, সরাসরি অবৈধ কার্যক্রম।
যেটা আসিফ নজরুল সাহেব করেছেন, এতে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অনিয়মের অংশীদার হিসেবে প্রশ্নবিদ্ধ হবেন। হ্যাঁ, যারা গত বছরের সেপ্টেম্বরে আসিফ নজরুল সাহেবের নাম পরিবর্তন করে নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল করেছেন, তারাও আইনের আওতায় আসবেন। 4, শপথ বাক্যে সরাসরি মিথ্যা পরিচয়। শপথ গ্রহণের সময় তিনি উচ্চারণ করেন, আমি আসিফ নজরুল শপথ গ্রহণ করিতেছি যে, অথচ সেই সময় তার বৈধ নথি অনুযায়ী নাম ছিল নজরুল ইসলাম। চরম অবৈধ কাজ করেছেন, চরম প্রতারণা করেছেন জাতির সাথে, আইনের সাথে। অর্থাৎ রাষ্ট্রীয় শপথের মুহূর্তেই পরিচয় নিয়ে সরাসরি অসত্য ঘোষণা করা হয়েছে, যা নৈতিকতা ও আইনের দৃষ্টিতে অত্যন্ত গুরুতর। পরিষ্কার উপসংহার হচ্ছে, একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রে যা গুরুতর অপরাধ বলে গণ্য হয়, হ্যাঁ, আমি আপনি বা যে কেউ হইলে এটা গুরুতর অপরাধ হতো, কিন্তু একজন আইন উপদেষ্টা সেই কাজ করলে প্রশ্ন ওঠে আরো গভীরভাবে। আমরা করলে, সাধারণ মানুষ যারা, আমরা করলে এক ধরনের অপরাধ এটি, কিন্তু আইনের লোক, বিচক্ষণ মানুষ বা যে কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা যদি এই কাজটি করেন, সেই অভিযোগ আরো মারাত্মক। আমি হয়তো ভুলবশত করতে পারি, আমি একজন প্রতারক হিসেবে স্বীকৃত হব, কিন্তু ওনার কি পানিশমেন্ট হবে? উনি জেনে বুঝে আইনের লোক হয়ে করেছেন। এখন প্রশ্ন, জনগণের কাছেই এই ধরনের পরিচয় গোপন ও নিয়ম বহির্ভূত শপথ কি গ্রহণযোগ্য? জাতির বিবেকের কাছে প্রশ্ন। আইনের রক্ষক হয়ে কেউ যদি নিজেই আইন লঙ্ঘন করেন, তাহলে বিচার হবে কার কাছে বা বিচার চাইবে কার কাছে? এই বিষয়গুলো নিরপেক্ষ তদন্ত ও আইনি পর্যালোচনার দাবি রাখে। জি, আমি সোশ্যাল মিডিয়া এটি পেয়েছি, আপনারাও পাবেন, কিন্তু ঘটনাটা সত্য। আমরা আসিফ নজরুল সাহেবকে আসিফ নজরুল নামেই চিনি। উনি সব জায়গায় হায় আল্লাহ, আমি আসিফ নজরুল এবং 26 লক্ষ খ্যাত আসিফ নজরুল ইসলাম ওনার বাবা মা নাম রেখেছেন, কিন্তু বৈধভাবে উনি নামটা পরিবর্তন করার নেই। যেহেতু পরিবর্তন করার নেই, আসিফ নজরুল নামে তার শপথ গ্রহণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি অবৈধ কাজ করেছেন তিনি, জাতির সাথে প্রতারণা করেছেন। বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্টাবলিশড করেছে, ফ্রান্স থেকে এবং আমেরিকা থেকেও স্টাবলিশড করেছে যে ভারতের সাথে শুধুমাত্র আওয়ামী লীগের সম্পর্ক, ভারতের সাথে শুধুমাত্র শেখ হাসিনার সম্পর্ক। এখন দেখব বিএনপির কোনো সম্পর্ক আছে কিনা ভারতের সাথে, এবং বিএনপির যে সম্পর্ক আছে সেটি প্রকাশ করব কিছুক্ষণের মধ্যেই। আপনারা জানেন, এনসিপি বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা জামাতে ইসলাম বা বিএনপি কোনো প্রতিবাদ করেছিল কিনা ভারতের সাথে? বেগম জিয়া বা বিএনপির যে সম্পর্ক, আমি বলি, বেগম জিয়ার তিনি যখন ইন্তেকাল করেন এবং তারপরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশে এসছে, শোক জানিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে, সম্মান জানিয়েছে, স্মরণ করেছে, ঠিক আছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসছেন, এস জয়শঙ্কর, তিনি আবার নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে এসছেন। সেই বার্তাটা কি? তারেক রহমানের কাছে শোক বার্তা। দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করায় খালেদা জিয়ার অবদান গুরুত্বপূর্ণ, নরেন্দ্র মোদী। এখন দুই দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করেছে যখন বিএনপি ক্ষমতায় ছিল 91-এ এবং 2001-এ। সেই অবদানের কথা নরেন্দ্র মোদী স্বীকার করছে, এস জয়শঙ্কর স্বীকার করছে, এবং রাজনাথ সিং, যিনি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে স্বাক্ষর করেছেন, তিনিও বলছেন বেগম জিয়ার ভীষণ অবদান রয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে। এখন এই কথাটা তো বিএনপি প্রত্যাখ্যান করে নাই। তারা তো বলতে পারতো, না না, এই অপবাদ দিচ্ছেন কেন আমাদেরকে, ভারতের সাথে কিসের সম্পর্ক? এনসিপি শাহবাগে কোনো আন্দোলন তো করে নাই যে বিএনপিকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, ছারখার করে দিব। গত 10 বছর 91 এবং 2001-এ তারা ভারতের সাথে সম্পর্ক করেছে। বর্তমান প্রধান উপদেষ্টা তো কোনো কথা বলেন নাই, বিনয়ের সাথে শুনে গেছেন শুধু। তার মানে বিএনপির সাথে ভারতের অনেক সম্পর্ক ছিল, সম্পর্ক থাকাই স্বাভাবিক, কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না কেন? কিন্তু বলা হচ্ছে শুধু আওয়ামী লীগের সম্পর্ক। তা আওয়ামী লীগের সম্পর্ক ওই নরেন্দ্র মোদী সাহেব কি বললেন? বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন। শোক বার্তায় মোদী বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি প্রত্যাশা করেন তারেক রহমানও সেই
বেগম খালেদা জিয়ার দেখানো পথে ভারত বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় রাখবেন। এই যে এই কথাটা, বেগম জিয়া ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, নরেন্দ্র মোদী কথাটা বলেছে, এটা কি বিএনপি প্রত্যাখ্যান করেছে যে না আমাদের সাথে ভারতের কোনো সম্পর্ক ছিল না? নরেন্দ্র মোদী এটা কি বলে? এনসিপি কি কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে? রাজুতে আয়, শাহবাগে আয়, এটা কি বলে? নরেন্দ্র মোদীর বক্তব্য তারা প্রত্যাখ্যান করেছে। নরেন্দ্র মোদীর কথা আমরা মানি না, বুঝি না, কি বলে এটা? আচ্ছা, আরো অনেক কথা আছে, অনেক কথা আছে। এস জয়শঙ্করও তা বলেছেন। রাজনাথ সিং কি বলেছে সেটা একটু দেখি। রাজনাথ সিং বাংলাদেশ হাইকমিশনে, দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে স্বাক্ষর করেছেন। কি জন্য করেছেন? ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। তো এখানে তো আওয়ামী লীগের কথা বলে নাই, বিএনপিও সেটা প্রত্যাখ্যান করেনি। বিএনপি বলে নাই যে আমাদের অবদান, কিসের অবদান আপনারা, আপনাদের সাথে কখন অবদান রেখেছি আমরা, তা তো বলেনি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দিল্লি ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এই মহীয়সী নেত্রীর গুরুত্বপূর্ণ অবদান সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। আমরা তো জানি ভারতের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। ফ্রান্স থেকেও বলা হয় ভারতের সাথে বিএনপির সম্পর্ক নাই। আমেরিকা থেকেও বলা হয় বিএনপির সাথে ভারতের কোনো সম্পর্ক নাই, এটা শেষ করে দেবো যার সম্পর্ক হবে। সবাই তো বলছে আওয়ামী লীগের সাথে সম্পর্ক। আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে ভারতের কাছে, সেটার কোনো দলিলপত্র নাই। কি কি কুপ্রস্তাব না, কি কি গোলামীর কি করেছিল, দলিল স্বাক্ষর করেছে ভারতের সাথে বাংলাদেশ, শেখ হাসিনা, সেটারও কোনো প্রমাণ নাই। এখন তারা বলতেছে বিএনপির গুরুত্বপূর্ণ অবদান, বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে চিরস্মরণীয় করে রাখবেন। কি এমন সম্পর্ক ছিল বিএনপির সাথে, বিএনপি যখন সরকারে ছিল ভারতের সাথে? তো নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর এবং রাজনাথ সিং এর এই বক্তব্যের প্রতিবাদ তো কেউ করেনি যে আপনারা মিথ্যা কথা বলছেন, আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ছিল না, থাকবেও না। এইটা তো সাহস করে কেউ বলতে পারেনি। যাই হোক, আমি আর এটা নিয়ে ব্যাখ্যা করবো না। অনেক অবদানের কথা আছে, লেখা আছে বড়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি সেদিকে যাব না। তবে আমার কথা হচ্ছে যেটা, সারা পৃথিবীর সমস্ত দেশের সাথে কূটনৈতিক শিষ্টাচার থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেই হোক, জামাত তো ভারতে বসে আছে, ভারতের বিরুদ্ধে একটা টুশব্দ উচ্চারণ করা এখন আর করলো আই ওয়াশ করার জন্য, যে দলীয় স্বার্থে বলে, কিন্তু ভারতকে নমনম করতে হয়। আবার ভারতও বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখবে, এটাই স্বাভাবিক, এটাই প্রত্যেক দেশের পররাষ্ট্রনীতি হওয়ার কথা। কিন্তু আমাদের এখানে যে আওয়ামী লীগ দিয়ে দিল, ভারতের দিয়ে দিল সবকিছু, ভারত নিয়ে গেল সবকিছু, কি রে ভাই, কই নিয়ে যাওয়া দিয়ে যাওয়া নয়, আমাদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা দেখতে হবে, ওদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা ওরা সেটা দেখবে। কাজেই এখন আমি এই কথাগুলো এই জন্য বলেছি, বিএনপির জন্য, বিএনপির যে ভালো কাজটি, এটা ভালো কাজ, বিএনপি সুসম্পর্ক রেখেছে, ভালো কাজ। কিন্তু আমাদের দেশে তো এটা সুসম্পর্ক ধরা হয় না। আমাদের দেশে হয় ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, তাহলে বিএনপিও বিক্রি করেছে, এটার প্রতিবাদ করো না কেন? ভারতের মতো একটা দেশের সাথে আমাদের বেগম খালেদা জিয়া বা বিএনপির যোগাযোগ ছিল সরকারে থাকা অবস্থায়। কাজেই এইসব উল্টাপাল্টা কথা বলে, অযৌক্তিক কথা বলে বিষয়টাকে, দুই দেশের সম্পর্ককে নষ্ট করার কোনো মানে হয় না। আমরা এখন টুকটাক দুই একজন যে যারা কথা বলে, তারা কোনো কথা বলা মানে মনে হয় যেন ভারতের পক্ষে বলতেছে। ভারতের পক্ষে আমাদের দরকার নাই, তো কারোই বলার দরকার নাই। ভারতের পক্ষে বলবো, আমরা বাংলাদেশের পক্ষে বলবো। অনেকেই এখন ভারতের বিরুদ্ধে কথা বলে বিধায় আমরা বিষয়গুলো ধরিয়ে দিই, যে তখন ভারতের পক্ষে চলে যায়, মনে যেন ভারতের দালাল। আমরা ভারতের দালাল তো হয়ে গেছি, সবাই বলে ভারতের দালাল। এখন বিএনপি যে ভারতের সাথে সম্পর্ক রেখেছে সরকারে থাকা অবস্থায়, বিএনপি কি দালাল না রাষ্ট্রের কাজ করেছে, সুসম্পর্ক রেখেছে? প্রশ্ন আপনাদের কাছে, এটা কোথায় যাবে? নরেন্দ্র মোদীর কথা তো কেউ প্রত্যাখ্যান করে নাই, এস জয়শঙ্করকে তো কেউ ঝেঁটিয়ে বিদায় করে নাই যে ঢুকতে দেব না, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কেউ তো বলে নাই, তেড়ে আসে নাই তো কেউ। রাজনাথ সিং যে বাংলাদেশ হাইকমিশনে গেছে, তাকে ঢুকতে না দিত, যে না আপনি কি শোক জানাবেন, আপনাদের সাথে তো বেগম খালেদা জিয়ার বিএনপির কোনো সম্পর্ক ছিল না, তো সেটা তো কেউ বলে নাই। হ্যাঁ, এটা শিষ্টাচার, তাহলে শিষ্টাচারটা আমরা মেনে নেই না কেন? তারা গেছে, শোক জানিয়েছে, নরেন্দ্র মোদী চিঠি পাঠিয়েছেন, ঠিক আছে, বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করেছেন,
জয়শঙ্কর এসছে বাংলাদেশে, যে পাড়া প্রতিবেশী সবাই মিলে সুখে দুঃখে একসাথে বসবাস করবে, এটাই স্বাভাবিক।